আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো এখন তো রমজান মাস, তো টাইম ম্যানেজমেন্ট করা অনেকটাই কষ্টকর। তো যার জন্য সেহরির সময় মানে সেহরি করে এখন ভিডিও বানাতে বসেছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো দুনিয়া কাঁপানো ফোন স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রা হ্যান্ডস অন ইমপ্রেশন। ওকে? হ্যান্ডস অন ইমপ্রেশন মানে এটা একটা মানে কি একটা ইমপ্রেশন টাইপ ভিডিও, ঠিক আছে? তো সেটা আমরা আজকে দেখবো। স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রা, যেটা বর্তমানে স্যামসাং এর লেটেস্ট একটা ফোন, যেটা এখনও রিলিজ হয় নাই, সেটা আজকে আমরা দেখবো। তো দেখা যাক এটা আসলে কতটা মানে দেখবো সেটা কি স্পেক্সগুলো পড়লে সেটা আমরা অবশ্যই জানবো। তো ভিডিওটি নিচে অবশ্যই ট্যাগ টু দ্য পয়েন্ট। তো তাদেরকে ফুল ক্রেডিট দিলাম, তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও কার্যক্রম শুরু করি। 1 2 3। স্মার্টফোনের স্পেক লিক হতে শুনেছি আমরা, কিন্তু ফোন নিজেই লিক হয়ে গেছে, তাও সেটাই আবার তো। আমাদের হাতে রিলিজ ডেটের 2-3 দিন আগে। হ্যাঁ, এটাই। মানে আমরা তো মানে স্মার্টফোনের মানে স্পেক গুলা লিক হয় সেটা আমরা ভালো করে জানি বা নিউজ করি, অনেক সময় আমরা দেখি। বাট এখন দেখি স্মার্টফোনই লিক হয়ে যায়। মানে পুরা ফোনটাই লিক। মানে এখনো রিলিজ হয়নি, ফোনটা মানে পুরা লিক হয়ে গেছে। মানে তাদের হাতে ফোনগুলো পৌঁছে গেছে। যেটা কিন্তু আসলে একটা কি বলবো, মানে এখানে কিছু বলার নাই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। কেমনে কি ভাইয়া? সো ওই যে অনেকে বলতেছে পোস্ট দিয়ে যে বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স। ওকে। আমাদের হাতে ফোন চলে এসেছে, ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং এর, কিন্তু রিলিজ এখনো হয় নাই। হ্যাঁ, আগামীকাল হয়তো রিলিজ হবে। সেটাই। কয়েকটা ডিভাইস সম্ভবত লিক হয়েছে, এর মধ্যে আমাদের দেশেও বেশ কয়েকটা ডিভাইস হাতে হাতে চলে এসেছে, আমরাও তার মধ্যে একজন যাদের হাতে এসেছে, এবং রিলিজ হওয়ার আগে একটু পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পেয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ, দেখছেন চাইনা টুনা পার্স, এবং আজকে আমরা দেখব স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা। ওকে, মানে স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রা, যেটা কি একদম অ্যান্ড্রয়েডের সেরা একটা ফোন বা স্যামসাং এর সেরা একটা ডিভাইস, সেটা আমরা আজকে দেখবো। যদি এটা একটা ইমপ্রেশন ভিডিও, এটা নিয়ে আরও মানে একটা ফুল রিভিউ হয়তো আসবে, তো সেটা আমরা অবশ্যই রিয়েক্ট করবো। বাট আজকে আমরা ইমপ্রেশন ভিডিও দেখে রিয়েক্ট করবো, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। পাস করলো নাকি ফেল করলো। প্রেজেন্টিং স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা, স্যামসাং এর সবচাইতে ক্ষমতাধর স্মার্টফোন। অবশ্যই, কিন্তু অবশ্যই। ক্ষমতা পরীক্ষা করতে গিয়ে আমরা শকিং কিছু রেজাল্ট পেয়েছি, এবং তাই? দিস ইজ স্কেরি। আচ্ছা, অবশ্যই আচ্ছা, আচ্ছা। আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো, বাট তার আগে কি কি চেঞ্জেস আছে এই ফোনে সেটা নিয়ে একটু আলাপ করে আসি। ওকে। ডিজাইনে খুব বেশি পরিবর্তন কিন্তু এবার। অবশ্যই ডিজাইনটা যদি দেখি, মানে স্যামসাং এর আল্ট্রা সিরিজ যেসব ফোনগুলো বের হয়, মানে স্যামসাং একদম ফ্ল্যাগশিপ ফোনগুলো সেম টু সেম ডিজাইন। যদি এবার ক্যামেরা হিসেবে ডিজাইন মনে হচ্ছে ক্যামেরা বামটা একটু উঁচু করেছে, হ্যাঁ? মানে ক্যামেরা বামটা উঁচু করে একসাথে ক্যামেরাগুলো রেখেছে, যেটা মানে এতটুকু চেঞ্জ, এছাড়া আর কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, ঠিক আছে? মানে সেম টু সেম ডিজাইন, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। কারণ এই ডিজাইন দেখতে দেখতে না আমি একটু হতাশ হয়ে গেছি। এখন স্যামসাং আল্ট্রা সিরিজের ফোনগুলো যদি একটু নতুন নতুন নিয়ে আসতো তাহলে আরও ভালো লাগতো এই আরকি। বাট আহামরি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না এই আরকি। তো তোমাদের কাছে ডিজাইনটা কেমন আছে তোমরা অবশ্যই জানাতে পারো। বাট আমি এই ডিজাইন দেখে খুবই হতাশ। তো চলো ভিডিওটি প্লে করি। আসে নাই। আমি পরিবর্তনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, ক্যামেরা বাম্প অনেক বেশি উঁচু হয়েছে, এবং হ্যাঁ, আগে ফ্ল্যাট সারফেসে ছিল এই লেন্সগুলো, এখন সেখানে একটা হাউজিং যুক্ত করেছে স্যামসাং। সেটাই। এবং মানে এখন ফ্ল্যাট সার্ফিং ছিল, ঠিক আছে? মানে লেন্সগুলা। এখন একটা বাম ইউজ করে মানে ক্যামেরাটাকে একদম কি বলে উঁচু-নিচু করে দিছে একটা অবস্থায় আরকি। তুমি যদি কোনো ফ্ল্যাট সারফেস এ রাখো তখন দেখবে যে এটা করে নড়বড় করবে, যেটা একটা আসলেই সমস্যা। তো চলো ভিডিওটি প্লে করি। টু বি ভেরি অনেস্ট, এইটা আমার জন্য একটু বিরক্তিকরই মনে হয়েছে, কারণ হ্যাঁ, ফ্ল্যাট অবশ্যই। ওই সারফেসে যে ফোন দেখো। রাখলে এত যেটা বেশি। আমরা আগেই বললাম, মানে ফ্ল্যাট সারফেস এ রাখলে এই ফোনটা মানে আপ ডাউন করে, ঠিক আছে? নড়বড় একটা অবস্থা, যেটা আসলে একটা সমস্যা। তো চলো ভিডিওটি প্লে করি। উইবেল করে, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। তবে এবারে ডিসপ্লেটাও ওয়াও! ফ্ল্যাট, এটা পার্সোনালি আমার বেশি পছন্দের। আর অবশ্যই ডিসপ্লেটা দেখো ভাই, ন্যানো চিন বেজেল ভাই, ন্যানো চিন মনে হচ্ছে আমরা একটা ডিসপ্লে ধরে রেখেছি, এরকম একটা অবস্থা। স্যামসাং গ্যালাক্সির সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, যেটা আসলে একটা মানে একদম গুড সেন বলা যেতে পারে, কারণ স্যামসাং এর নিজস্ব ডিসপ্লে। আর চিন বেজেলগুলো একদম সুপার লেভেলের ন্যানো, রাউন্ড শেপ না, অবশ্যই রাউন্ড শেপ না। এটা হলো মানে রাউন্ড শেপ না, ঠিক আছে? বাট ডিসপ্লেটা বেশ সুন্দর। একটা ফ্ল্যাট ডিসপ্লে দিয়েছে এই আরকি। তো চলো ভিডিও প্লে করি। বেজেল খুব বেশি চোখে পড়ার মতো থিন কিন্তু হয় নাই, অলমোস্ট স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রার মতোই আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। এবারেও 6.9 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড প্যানেল তারা ব্যবহার ওকে, করেছে। বিশাল বড়সড় একটা ডিসপ্লে, কিংবা 6.9 ইঞ্চি একটা বিশাল ডিসপ্লে দিচ্ছে, যেটা কিন্তু আসলেই গুড সেম। বিশেষ করে যারা গেমার আছো তারা গেমিং করে বেশি একটা মজা পাবে, বা আর যারা ভিডিও ওয়াচিং করো তাদের জন্য ঠিকঠাক আছে অবশ্যই, আই থিংক। তো চলো ভিডিও প্লে করি।
বিটের কালার সাপোর্ট আছে। আর ওকে। স্যামসাং এর ডিসপ্লেতে S25 সিরিজ থেকে আমরা দেখে আসছি খুব চমৎকার একটা অ্যান্টি রিফ্লেকটিভ মেকানিজম ব্যবহার করা হয়। এর ফলে ওকে। অন্য ফোনের তুলনায় রিফ্লেকশন কিন্তু অনেক কম আসে, যেটা চোখের জন্য অনেক বেশি এটা আই আসলে প্লেজিং ভালো, খারাপ এবং না। কড়া আলোর মধ্যে বসেও কিন্তু আপনি ফোনটা অনায়াসে চালাতে পারবেন কোনো ওকে, ওকে। ঝামেলা ছাড়াই। বাট সবকিছু ছাপিয়ে আমার পার্সোনালি যে ফিচারটা ভালো লেগেছে সবচাইতে বেশি সেটা হলো প্রাইভেসি ডিসপ্লে। আচ্ছা, ভাই আচ্ছা, আচ্ছা। এটা দুর্দান্ত কাজ করে এবং আমি এখনো এটা নিয়ে গবেষণা করতেছি যে কিভাবে স্যামসাং এই জিনিসটা ইমপ্লিমেন্ট করলো। একটু দেখায় চলেন। খেয়াল করে দেখেন ডিসপ্লে এখন স্ট্যান্ডার্ড মোডে আছে এবং যে কোনো অ্যাঙ্গেল থেকেই ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। বাট যখনই আমি প্রাইভেসি ডিসপ্লে ফিচার থেকে টার্ন অন প্রাইভেসি ডিসপ্লেতে ট্যাপ করলাম এবং ওকে। ম্যাক্সিমাম প্রাইভেসি প্রোটেকশনটা টার্ন অন করলাম, এরপর যে কোনো ও! অ্যাঙ্গেল থেকে আপনি চাইলেও এটা তো আসলে একটা গুড সাইন ভাই। মানে আমরা তো এটা আসলে একটা ভালো হয়েছে। মানে এই মানে প্রাইভেসি যে মানে সেকশনটা দিয়েছে বা মানে যে ফিচারটা দিয়েছে, এটা যদি আমরা প্রাইভেসি যে ফিচারটা ওটা যদি আমরা অন করি, তাহলে যদি আমরা মনে করি মানে একটু ঘুরাই তাহলে কি পাশের মানুষ কি সে আমার মানে ডিসপ্লে থেকে কিছুই দেখতে পারবে না। যেটা কিন্তু আসলে একটা আমেজিং, হ্যাঁ? বিশেষ করে যারা আমরা পাবলিক প্লেসে থাকি, পাবলিক প্লেসে মোবাইল ইউজ করি তখন কি মানে অনেক সময় আমাদের প্রাইভেসির প্রয়োজন হয়। বাট এই ফিচারগুলোর জন্য কি নিতে হয়? একটা আলাদা করে কি প্রোটেকশন গ্লাস নিতে হয়। তো যেটা একটা মানে ব্যয়বহুল বলা যেতে পারে, ঠিক আছে? বাট এখন আমরা সেই ফিচারটা এখন কি মোবাইলের মধ্যেই পাচ্ছি, যেটা কিন্তু আসলেই গুড সাইন, হ্যাঁ? মানে আমরা প্রাইভেসি পড়ে মানে ফিচারটা অন করে দিলে জাস্ট একটু আমার পাশে যদি কোনো মানুষ থাকে সে আমার ডিসপ্লেতে কি আছে সেটা সে দেখতে পারবে না। যেটা কিন্তু প্রাইভেসির জন্য একটা সেরা মানে সেরা একটা ফিচার, ঠিক আছে? তো এখন আমাদেরকে আলাদা করে কিনতে হবে না মানে প্রাইভেসি গ্লাস, ঠিক আছে? যেটা আসলে একটা গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। আর কিছু দেখতে পারবেন না। হ্যাঁ, দিস ইজ আউটস্ট্যান্ডিং। মানে আসলেই, এই আসলেই। জিনিসটার জন্য আগে আপনাকে একটা ডেডিকেটেড স্ক্রিন প্রোটেক্টর লাগাতে সেটাই, হতো। সেটাই, তো সেটাই। একবার যেটা লাগালে বললাম। আপনি তো তখন মানে প্রতিদিন তো ২-৩ বার করে খুলতে বা লাগাতে পারবেন না। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি চান না যে এখন প্রাইভেসি প্রোটেকশন অন থাকুক। তখন তো আপনি ওটা খুলে ফেলতে পারবেন না। বাট সেটাই। এখন আপনি চাইলে এটা অন এবং অফ করতে পারবেন যখন খুশি এবং এটা অনেক কাজে আসে কিন্তু। আসলে, পাবলিক আসলেই। প্লেসে গেলে আপনি এটা অন করে রাখলেন, কেউ দেখলো না আপনি কি দেখতেছেন। আবার আপনি যখন ঘরে গেলেন ২ জন মিলে ফোন দেখতে হবে, মুভি দেখতে হবে বা কোনো কিছু দেখতে হবে তখন আপনি অফ করে রাখলেন। তবে আমি যে জিনিসটা খেয়াল করেছি এই ফিচারটা অন করে দিলে কিন্তু ডিসপ্লের কোয়ালিটি অনেক ডিগ্রেড করে। আচ্ছা, গ্যালারি থেকে আচ্ছা, আচ্ছা। ছবি দেখার সময় আপনি জিনিসটা খুব ও! সহজে বুঝতে পারবেন। ছবিগুলো হ্যাঁ, অনেক মানে দেখো ওই যে মানে সম্ভবত প্রাইভেসি যে মানে ফিচারটা অন করেছে, অন করার পর ডিসপ্লে দেখো, ছবিটা দেখো একদম ডিসপ্লেটা মানে লো কোয়ালিটি মনে হচ্ছে, ঠিক আছে? যেটা একটা আসলে সমস্যা। বাট আই থিংক এটা বেশি একটা সমস্যা হওয়ার কথা না। কারণ যেহেতু তোমাকে একটা ভালো ফিচার দিয়েছে, এটা আসলেই আমাদের জন্য দরকার। বিশেষ করে পাবলিক প্লেসে যখন আমরা মোবাইল ইউজ করি তখন আমাদের কি প্রাইভেসিটা আসলেই দরকার হয়, ঠিক আছে? তো এই হিসেবে এটা আসলে খুবই ভালো হয়েছে, খারাপ না। বাট আই থিংক এটা বেশি একটা সমস্যা হবে না। তো চলো বিউটি প্লে করি। বেশি ফ্যাকাশে হয়ে যায়, ব্ল্যাক লেভেল অনেক কমে যায় এবং হুম। ডিসপ্লেটা তখন দেখতে খুবই সস্তা, কেমন জানি একটু গ্রেইশ টাইপের লাগে। বাট এই আচ্ছা, আচ্ছা। ফিচারটা তো তখনই আপনি ব্যবহার করবেন যখন আপনার আসলে প্রয়োজন হবে। আর হ্যাঁ। স্যামসাং এর ডিসপ্লে নিয়ে আর কি বলবো ভাই, মানে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে ইন দ্য মার্কেট রাইট নাও। ইভেন আইফোনের ডিসপ্লে কিন্তু স্যামসাংই বানায়। ক্যামেরাতে হ্যাঁ, যে এটা খুব তো ভালো বেশি করে জানি। পরিবর্তন এবার স্যামসাং এনেছে আমার কাছে সেটা মনে হয় নাই, যদিও ফাইনাল ভার্ডিক্ট দিতে আমাদের আরেকটু সময় লাগবে। তবে ওকে। ইনিশিয়ালি আমরা বেশ কিছু ছবি ওয়াও! তুলেছি ইনডোরে, ছবির আউটডোরে, কোয়ালিটি বেশ ভালো, কন্ট্রোল বেশ ভালো। লাইটিং, মানে আউটডোরের ছবির কোয়ালিটি দেখো, ইনডোরের ছবির কোয়ালিটি দেখো বেশ ভালো ভাই। মানে একদম পুরো একদম মানে যেরকম মানে ফ্ল্যাগশিপ ফোনের মানে ছবিগুলো যেরকম দেওয়ার কথা এটা সেরকমই দিয়েছে, যেটা কিন্তু আসলেই গুড সাইন। ছবির কোয়ালিটি দেখো মনে হচ্ছে দেখো এখানে কোনো ডিটেইলস এর ঘাটতি নেই, শার্পনেস এর তেমন ঘাটতি নেই। একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। তো হ্যাঁ, ছবির কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। এনভায়রনমেন্টে সবকিছু মিলিয়ে আমাদের কাছে ফ্ল্যাগশিপ লেভেলেরই মনে হয়েছে। অবশ্যই, তবে অবশ্যই। ডাইনামিক রেঞ্জটা এইবার আরেকটু বেটার আমাদের কাছে মনে হলো কম্পেয়ার টু স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। আলট্রা ওয়াইড সেন্সরের কালারের সঙ্গে মেইন সেন্সরের কালারের কিন্তু অনেক মিল রয়েছে। এই জিনিসটা অনেক ভালো লেগেছে আমার। ছবির বাট কোয়ালিটি বেশ এইটা ভালো। সত্যি যে যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি এইটা এমন কিছু না যে এর জন্য আপনি একটা ফোন বিক্রি করে দিয়ে আরেকটা কিনবেন। হ্যাঁ, স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 এই ওকে। মুহূর্তে পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল চিপসেট এই ফোনের মধ্যে আছে এবং আমাদের প্রত্যাশা কিন্তু অনেক অনেক বেশি ছিল, কিন্তু শকিং কিছু জিনিস আমরা পেয়েছি। আচ্ছা, সেটা আচ্ছা। হলো গিগবেঞ্চ টেস্ট করতে গিয়ে আমরা দেখলাম ফোন এত বেশি হিট হচ্ছে। কিছু ফোনে ও! প্রথম প্রথম এরকম হিট হয়, বাট এত বেশি হিট আমি দেখিনি অন্য কোনো ফোনে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রচুর হিটিং ইস্যু আমরা এই মুহূর্তে পাচ্ছি। সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে যে ভাই এইটার AnTuTu স্কোর এত পোর দেখে আমার আচ্ছা। বিশ্বাসই হচ্ছে না। মানে ২৭ লাখের সামান্য একটু উপরে। সিরিয়াসলি ভাই ২৭,০০,০০০ এর সামান্য একটু উপরে আন্তত স্ক্রু এটা কি ভাই মানে এটা কিন্তু Samsung এর যে এখন যে চিপসেটটা দিয়েছেন মানে Snapdragon 8 Elite Gen 5 এটা কি মানে Android জগতে কি একটা লেটেস্ট চিপসেট, এটার উপর কোনো চিপসেট নাই এখন। তো এইটার আন্তত স্ক্রু ২৭,০০,০০০ এর উপর মাত্র এসেছে, যেটা কিন্তু আসলে একটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, হ্যাঁ?
যদিও অন্তত স্কোর দিয়ে কোনো কিছু মানে মানে এটার পারফরমেন্স বিচার করা উচিত না। তারপরেও যদি আমরা দেখি, ঠিক আছে? বিচার করার জন্য না, যদি আমরা দেখি তো কিন্তু অন্তত স্কোর অনেক কম আসছে, ঠিক আছে? আমার কিন্তু লাস্ট একটা ওয়াহিদ ভাইয়ের সম্ভবত ভিডিও মানে আইকিউ কি জানি একটা সম্ভবত ওই ডিভাইসের মধ্যে কি স্ন্যাপড্রাগনের লেটেস্ট চিপসেট ছিল, মানে এই চিপসেটটাই ছিল। ওটা অন্তত স্কোর ছিল কি ৪১ লাখের উপরে, যেটা মানে অ্যান্ড্রয়েড জগতে সবচেয়ে বেশি একটা কি অন্তত স্কোর ফোন, ঠিক আছে? বাট এটা যেহেতু একটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন প্লাস তোমার কি মানে এর চিপসেটটা কি ফ্ল্যাগশিপ চিপসেট, অবশ্যই গেমিং চিপসেট বলতে পারো। তো এটা আন্তত স্কোর এত কম আসলো কেন সেটাই বুঝতে পারছি না। কারণ এটা তো ওয়ান ইউআই যেটা সম্ভবত 8.5 এখন। তো যেটা একটা পাওয়ারফুল ইউআই, অ্যান্ড্রয়েড জগতের সবচেয়ে সেরা ইউআই বলা যেতে পারে। বাট এত সেরা একটা ইউআই হওয়া সত্ত্বেও মানে মাত্র ২৭ লাখের মতো আসছে, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। আর ফোনটা বেশি নাকি হিট জেনারেট করে ভাই, যেটা কিন্তু আসলে একটা ভয়ানক ব্যাপার। তো আসলেই সমস্যা। তো চলো ভিডিও প্লে করি। এটা AnTuTu স্কোর আমরা পেয়েছি, বাট এই সিমিলার স্পেকের আরো একটা ফোন আমরা কিছুদিন আগে রিভিউ করেছিলাম, হ্যাঁ, আমরা সেটা iQOO এই যে 15 Ultra। হ্যাঁ, হ্যাঁ, একই চিপ। আইকিউ 15 এই সেই ফোনটা যেটা আমরা অবশ্যই সম্ভবত ওয়াহিদ ভাইয়ের ভিডিও সম্ভবত রিঅ্যাক্ট করেছিলাম। তো যেটার আন্তর্জাতিক স্কোর ছিল ৪১ লাখের উপরে, যেটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে সবচেয়ে বেশি কি আন্তর্জাতিক স্কোর পাওয়া একটা ফোন। তো এটার থেকে ওটা কম, তাও আবার অর্ধেকের কম। মানে এটা ছিল ২৭ লাখ আর এটা হলো ৪১ লাখ ভাই। বুঝতে পারছো মানে কতটা ডিফারেন্স ভাই। সেম টু সেম কি স্পেকস, সেম টু সেম চিপসেট। তো সেটা মানে এক হওয়া শর্ত কি মানে ওটার আন্তর্জাতিক স্কোর কমে গেল ভাই। এটা আসলেই ভাই মানতে পারছি না। এখানে আরও বেশি হওয়ার দরকার ছিল, বা বেশি না হলে যদি ৪০ লাখ হতো তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল। কারণ তখন ভাবতাম যে তখন হয়তো বুঝতে পারতাম যে এটা ফোনটা যেহেতু অপটিমাইজ না, মাত্র ফোনটা এসেছে তাই একটু এরকম হয়তো কম দেখাচ্ছে। বাট আস্তে, আস্তে কি ফোনটা অপটিমাইজ হলে আরও বাড়বে। কিন্তু এখন দেখি ২৭ লাখ ভাই, এটা কি আসলে মানা যায়? মানে অনেক কম ভাই, অনেক কম। তো চলো ভিডিও প্লে করি। সেট সেই ফোনের AnTuTu স্কোর আমরা পেয়েছিলাম ওই যে ৪১ দেখো। লাখের হ্যাঁ, কাছাকাছি। হ্যাঁ মানে সেটাই। এত ব্যবধান কি জন্য আমি জানি না। স্যামসাং এর ইউআই ভালো, এদের মেকানিজম ভালো, সবই অ্যান্ড্রয়েডের ভালো সাথে তো। ওদের খুব ভালো একটা সম্পর্ক আছে, তারপরেও স্কোরের এত গ্যাপ কেন আমি সেটাই। জানি না। অর্ধেকের কাছাকাছি আর কি। মাত্র এনিওয়ে ২৭ লাখ, একটু বেশি আরকি। স্কোর আসলে ২৭ লাখ স্কোর যে অনেক কম সেটা না। হ্যাঁ, সো এটা ঠিক। পারফরমেন্স যে ভালো না খারাপ এবং এত বেশি স্কোর হয়ে লাভটা কি, এই পার্থক্য এখনো বোঝার সময় আমাদের আসেনি। এই ফোনটাকে আরো ব্যবহার করতে হবে এবং যে ওকে, হিটিং ইস্যু আছে এইটা রিজলভ হয় কিনা দেখার জন্য ফোনটা আমাদের মিনিমাম একটা সময় ইউজ করার দরকার। ওকে, তো সেই ওকে। কাজটা আমরা অবশ্যই করবো এবং এটার ফুল রিভিউতে আপনাদেরকে আমাদের ভার্ডিক্ট জানাবো যে আচ্ছা, আচ্ছা। ঘটনাটা কোথায়, আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। ধন্যবাদ দিতে চাই আমাদের স্পন্সর টেক অ্যান্ড টক বিডিকে, এবং অসম্ভব একটা কাজ বলা যায় যে তারা সম্ভব করেছে। ফোন আচ্ছা। রিলিজের আগেই আমাদের হাতে তারা পৌঁছে দিয়েছে এবং যেটা কিন্তু টেক আসলেই অ্যান্ড ভালো। টক বিডি চেষ্টা করে সবার আগেই এরকম দুর্দান্ত সমস্ত ফোন বাংলাদেশের বাজারে সবার আগে আনতে। সবসময় যে পারে তা না, মাঝে মাঝে পারে, মাঝে মাঝে পারে না, বাট আমাদেরকে তারা চেষ্টা করে সবার আগে এই ফোনগুলো দেওয়ার জন্য। আর ওকে। আপনাদের এরকম ফ্ল্যাগশিপ ডিভাইস যদি দরকার হয় ইনট্যাক্ট প্যাকেট ওয়ারেন্টি সহ, তাহলে যোগাযোগ করতে পারেন টেক অ্যান্ড টক বিডির সঙ্গে। তাদের সম্পর্কে বিস্তারিত আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ও বাই দ্য ওয়ে, এইবার র্যামের স্পিড কিন্তু বেশ খানিকটা ইমপ্রুভ হয়েছে। আগে ছিল যেখানে 8.5 জিবিপিএস, এবার সেটা বেড়ে হয়েছে 10.7 জিবিপিএস। ওয়াও! আর মানে র‍্যামের স্পিডটা বেশ বেড়েছে। মানে আগে ছিল 8.5 এখন 10.7 বাজছে, যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। তাই ফোনটা বেশ স্মুথ, হ্যাঁ? মানে দেখো অ্যাপ ওপেনিং, ক্লোজিং কোনো মানে কি সময় নিচ্ছে না, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। আর ডিসপ্লেটা ভাই আসলেই সুন্দর ভাই। ডিসপ্লে প্রেমে পড়ে যাচ্ছে একটা অবস্থা, এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। যে কুলিং সিস্টেম এবং যে ভেপার চেম্বার সেটাও কিন্তু আগের চাইতে আরো বেশি বড় হয়েছে। স্যামসাং ওকে। এর ফ্ল্যাগশিপ ফোনগুলোর অন্যতম বড় দুর্বলতা ছিল চার্জিং স্পিড। এর আগে আমরা দেখেছি সর্বোচ্চ 45 ওয়াট পর্যন্ত হ্যাঁ, সাপোর্ট করতো। অবশ্যই। কোনো একটা কারণে স্যামসাং বেশি ওয়াটের চার্জিং স্পিড দিত না আর কি, জানি না কেন। সো এবার একটু ইমপ্রুভ করেছে, 60 ওয়াট দিয়েছে আগে ওয়াও! যেটা ছিল 45 ওয়াট। যেটা পাশাপাশি ভালো, খুবই ভালো। ওয়্যারলেস চার্জিং এর স্পিডও কিন্তু বেড়েছে। আগে যেটা ছিল 15 ওয়াট, এবার সেটা হয়েছে 25 ওয়াট। ওয়াও! তবে ইমপ্রেসিভ। বাড়েনি যেটা, সেটা হলো ব্যাটারির ক্যাপাসিটি। এই সিরিয়াসলি? একটা জায়গায় আমি বলবো স্যামসাং এক ধরনের ঘাওড়ামি করতেছে হ্যাঁ, পাবলিক। অবশ্যই। কারণ পৃথিবী এখন সিলিকন কার্বনে চলে আসছে এবং অনেক বেশি ক্যাপাসিটি ব্যাটারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু স্যামসাং এখনো পড়ে আছে পুরাতন প্রযুক্তির ব্যাটারি মেকানিজমে। এই সাইজের থিকনেস দিয়ে আজকাল অনেক ফোন আমরা দেখতে পাচ্ছি ৮,০০০, ৯,০০০, ১০,০০০ পর্যন্ত ব্যাটারি ক্যাপাসিটি ফোনের মধ্যে ইন্টিগ্রেট করতে পেরেছে। বাট স্যামসাং জানি না কি হয়েছে, তারা এখনো কিন্তু আটকে আছে ৫,০০০ এমএএইচ। সিরিয়াসলি ভাই, মানে স্যামসাং এর একটা ফ্ল্যাগশিপ ফোন S26 আল্ট্রা, যেটা স্যামসাং এর ফ্ল্যাগশিপ প্লাস কি লেটেস্ট একটা ফোন। এখনো ব্যাটারি সেই পুরোনো ব্যাটারিতে পড়েছে, মানে ৫,০০০ এমএএইচ এর ব্যাটারি। যদিও ওটা বিলো স্ট্যান্ডার্ড বলা যায়। বর্তমানে তো ৬,০০০ মানে ৬,০০০ আমরা ধরে নিই স্ট্যান্ডার্ড। বাট আমরা এখন ৫,০০০ এমএএইচ এর ব্যাটারি পাচ্ছি ভাই। এটা কি আসলে এই ২০২৬ সালে এটা মানা যায়? এটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার অবশ্যই। তো ৫,০০০ না দিয়ে যদি তারা একটা একটু ব্যাটারিটা বড় করতো, বিশেষ করে যদি ৬,০০০, ৭,০০০ দিতে পারতো তাহলে আসলেই ভালো হতো। বর্তমানে কি এর থেকে কম দামের ফোনের মধ্যে কি আমরা ১০,০০০
৮,০০০ ৭,০০০ এমএএইচ অনায়াসে ব্যাটারি পেয়ে থাকি। বাট আমরা এখন পাচ্ছি এখানে ৫,০০০ এমএএইচের ব্যাটারি, যেটা কিন্তু আসলে স্যামসাং একটা গাউরামি করতেছে, ঠিক আছে? যেটা কিন্তু আসলে একটা হতাশাজনক ব্যাপার। তারা কি এখানে সিলিকন কার্বন ব্যাটারি কি ইউজ করতে পারে না, নাকি তাদের কোনো সমস্যা আছে ভাই? সেটাই বুঝতে পারছি না। যেটা কিন্তু আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং। যে জায়গায় Xiaomi-র মতন ফোন বা চাইনিজ ফোনগুলো কি অনায়াসে ৭,০০০, ৮,০০০, ১০,০০০ এমএএইচের ব্যাটারি দিয়ে দিচ্ছে। তো তারা এখনো ৫,০০০ এ পড়ে আছে। যেটা কিন্তু আসলেই হতাশাজনক ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। ভাই শুধু যে ব্যাটারি ক্যাপাসিটি কম ফোনের ব্যাপারটা সেইটা না, আচ্ছা। বক্সের মধ্যে কোনো চার্জারও তারা দেয় হ্যাঁ, না। এটা মানে একটা সমস্যা। এইটাও আমি বলবো স্যামসাং এর একটা ঘাওড়ামি। অন্যান্য সেটাই মানে তারা Samsung এর লেটেস্ট যে Samsung এর যে ফ্ল্যাগশিপ ফোনগুলা, ঠিক আছে? এগুলোর মধ্যে কি তারা চার্জার দেয় না, যেটা আরেকটা সমস্যা। মানে ফ্ল্যাগশিপ না, মিড রেঞ্জের ফোনের অনেক ফোনে কি তারা মানে চার্জার দেয় না, যেটা কিন্তু আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। আর এটা যদি একটা ফ্ল্যাগশিপ ফোন ওই হিসেবে একটা চার্জার দেওয়া অবশ্যই উচিত ছিল। যেহেতু দাম হবে অনেক টাকাই হবে, তো অনেক টাকার একটা ফোন, লাখ টাকার উপরে একটা ফোন। তো হিসেবে একটা চার্জার দেওয়াটা অবশ্যই একটা দেওয়া দরকার, হ্যাঁ? তো যেটা তারা করে না, যেটা আসলেই তারা ঘাওরামি করে, যেটা আসলে আমি কি ওয়াহিদ ভাইয়ের সাথে একমতই আরকি। তো চলো বিউটি প্লে করি। কোম্পানি যেখানে বক্সের মধ্যে চার্জার দিয়ে দিচ্ছে, হাই স্পিডের চার্জার দিচ্ছে, স্যামসাং দেয় না, আবার ব্যাটারি ক্যাপাসিটিও কম। এই সমস্যার একটা দারুণ সমাধান আমার কাছে আছে। আমার কাছে মাঝে মাঝে কি মনে হয় জানেন, স্যামসাং সম্ভবত কোনো পাওয়ার ব্যাংক বা চার্জার কোম্পানির সঙ্গে গোপন লেনদেন করে, তাই হ্যাঁ, নাকি? যাতে করে আপনি পাওয়ার ব্যাংক কেনেন এবং চার্জার অন্য কোম্পানির কাছ থেকে কেনেন, হ্যাঁ। সো তার সমাধান হচ্ছে ভালো একটা পাওয়ার ব্যাংক, এরকম ওকে। সুন্দর ছোট্ট স্লিম, সঙ্গে আবার ওয়ারেন্টিও আছে অফিসিয়াল। এই ধরনের পাওয়ার ব্যাংক ব্যবহার করলে আপনার ব্যাটারি ক্যাপাসিটি যত কমই হোক না কেন কোনো সমস্যা নাই। আর যেহেতু ফোনের বক্সের মধ্যে চার্জার নয়, আপনাকে তো চার্জারও কিনতে হবে। কিউসিওয়ার এই 67 ওয়াটের জ্ঞান চার্জারটা দেখতে পারেন, এর সঙ্গে আবার ওকে, 18 ওকে। মাসের ওয়ারেন্টিও রয়েছে। ব্যাটারি ব্যাকআপ অবশ্য ভালো, এইটার খারাপ বলার সুযোগ নাই, কারণ হচ্ছে এই ফোনের ইউআইটা খুবই স্মুথ এবং অপটিমাইজড। অ্যান্ড্রয়েড 16-এ এই ফোনটা বাজারে এসেছে এবং সেই সঙ্গে ব্যবহার করা হয়েছে ওয়ান ইউআই 8.5। হ্যাঁ, যেটা আমি আগেই বললাম। আমি এটা আগে ভালো করে জানতাম One UI 8.5, যেটা একদম পুরো Samsung এর লেটেস্ট One UI। তো যেটা আসলেই ভালো, খারাপ না। তো One UI তোমরা ভালো করে জানো, এটা বেশ স্মুথ, বেশ একটা অপটিমাইজ একটা কি UI। তো যেটা বলা যায় অ্যান্ড্রয়েড জগতের সবচেয়ে সেরা একটা UI, ঠিক আছে? তো One UI এর জন্য কি অনেক সময় আমিও একসময় Samsung এর ফোন ইউজ করেছি। যদিও এখন করি না, বাট এখন ইচ্ছা আছে আরকি। তো চলো বিউটি প্লে করি। ওয়ান ইউআই কিন্তু এই মুহূর্তে অনেকে বলেন যে সবচাইতে সেরা হ্যাঁ, অবশ্যই। অ্যান্ড্রয়েড ইউআই, এবং পার্সোনালি আমারও অনেক পছন্দের। বাট কিছু কিছু লিমিটেশনের কারণে স্যামসাং এর ফোনগুলো আমার ব্যবহার করা হয় না। এটাও বলতে পারেন যে স্যামসাং এর একটা ঘাওড়ামি, কিছু জিনিস তারা দেয় না। এর মধ্যে আমার সবচাইতে বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আইআর ব্লাস্টার, যেটা অবশ্যই এই আমি সেন্সরটা আসলে Xiaomi দরকার। ফোনগুলোতে পাই। আইআর ব্লাস্টার আমার প্রচুর লাগে, প্রত্যেক দিনই লাগে। আরেকটা জিনিস হচ্ছে অ্যাপ ক্লোন করা যায় না। আচ্ছা, নির্দিষ্ট আচ্ছা। সংখ্যক কিছু অ্যাপ ক্লোন করার সুযোগ দেয় তারা, সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাপ ক্লোন করা যায়, অন্যান্য কোনো অ্যাপ আপনি চাইলে ক্লোন করতে পারবেন না। কিছু মানে বিকল্প ব্যবস্থা আছে, বাট ওইটা আমার কাছে কনভিনিয়েন্ট লাগে না, কারণ আমার প্রচুর অ্যাপ ক্লোন করতে হয়। আমার বাসায় প্রচুর আইওটি ডিভাইস, আমার বাসা স্টুডিও মিলিয়ে অনেক অনেক ডিভাইস, যেগুলো হ্যান্ডেল করার জন্য একটা অ্যাপে আমার জন্য অনেক ঝামেলা হয়ে যায়। সো অ্যাপ ক্লোন করাটা আমার জন্য খুব জরুরি হয়। এ কারণে প্রাইমারি ডিভাইস আমি কখনোই মানে অ্যাপ ক্লোন করা যায় না বা আইআর ব্লাস্টার নাই সেসব ফোন ইউজ করতে পারি না। এনিওয়ে আমার ইচ্ছা যে স্যামসাং এর একটা ফোন আমি ইউজ করব। এবার মনে হয়েছে যে স্যামসাং মানে সর্বোচ্চটুকু ঢেলে দেওয়ার চেষ্টা করেছে, বাট কতটুকু পরিবর্তন হয়েছে স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রার সঙ্গে S26, এটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আরও ওকে। কঠোরভাবে এবং আরও নিখুঁতভাবে আমরা পর্যবেক্ষণ করব, নোট ডাউন করব, ফাইনাল রিভিউতে আপনাদেরকে সবকিছু জানাবো। সো ফোনটা মাত্র একদিন হলো আমাদের হাতে এসেছে। বুঝতেই পারতেছেন যে আরও অনেক ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করা বাকি আছে, এরপরে আমরা আসলে ফাইনাল ভার্ডিক্ট দিতে পারবো। ওকে, আপনার কাছে ওকে। আসলে কেমন লাগে আমরা সেটার জন্য স্যামসাং অবশ্যই অপেক্ষা গ্যালাক্সি করব। S26 আলট্রা ইনিশিয়ালি? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। এবং আমরা যখন এটা ফুল রিভিউ করব, কোন কোন দিকে আমরা খেয়াল রাখবো বা কোন কোন বিষয় আপনারা জানতে আগ্রহী এই ফোনের, সেটাও কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করবো সেগুলো কভার করার জন্য। ও বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে রাখি, সামনে তো ঈদ আসতেছে, কাপড় চোপড় অনেকে কিনবেন, চাইলে ও। ফ্যাব্রি লাইফ থেকে তাদের আকর্ষণীয় পোশাক আশাক কিনে দেখতে পারেন। তাদের কোয়ালিটি খুবই ভালো এবং 10% ডিসকাউন্টও আপনারা পেয়ে যেতে পারেন যদি TTP10 এই কুপন কোডটা ব্যবহার করেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করতে যান। আপাতত এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রা এর একটা ফুল
ইমপ্রেশন ভিডিও, ঠিক আছে? ফার্স্ট ইমপ্রেশন ভিডিও সেটা আমরা দেখলাম অবশ্যই। তো ভিডিওটির নিচে অবশ্যই ট্যাগ টু দ্য পয়েন্ট টাইনা টুইনা পাস ওয়াহিদ ভাইয়ের ভিডিও। তো আমরা ফার্স্ট ইমপ্রেশন অনেক কিছু দেখলাম, বাট Samsung এর ডিজাইনটা সেম টু সেম ডিজাইনই রেখেছে। বলা যায় শুধু জাস্ট ক্যামেরা বামটা একটু উঁচু করেছে। একটা বামের মধ্যে কি সবগুলো ক্যামেরা কি একসাথে করেছে, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। মানে ফ্ল্যাট সারফেসে রাখলে কি ফোনটা উঁচু নিচু করে বা নাড়ানাড়ি হয়, যেটা একটা সমস্যার ব্যাপার। এই তো। আর ফোনটা নাকি অনেক বেশি হিট জেনারেট করে, যেটা কিন্তু একটা ভয়ানক ব্যাপার, হ্যাঁ? আর এটা গরমই করে তারা ৫,০০০ এমএএইচ ব্যাটারি দিয়েছে, যেটা কিন্তু আসলে সমস্যা। যে জায়গায় বর্তমানে Xiaomi বা চাইনিজ ফোনগুলা কি ৮,০০০, ১০,০০০ এমএএইচ ব্যাটারি দেয়, সে জায়গায় তারা এখনো ৫,০০০ এমএএইচ পড়ে আছে, যেটা কিন্তু আসলেই সমস্যা। বাট যদি ছবির কোয়ালিটি বলি বা ক্যামেরার কোয়ালিটি বলি, ভাই ক্যামেরার কোয়ালিটি ভাই অসাধারণ। একটা ফ্ল্যাগশিপ ফোনে যেরকম ছবি দেয়, সেরকম ছবি তারা দিয়েছে। একদম ডিজিটাল শার্পনেস সবকিছু একদম কি ক্রিস্টাল ক্লিয়ার, যেটা দেখতে খুবই অসাধারণ ভাই, হ্যাঁ? তো এই ছিল ফোনের একটা ওভারভিউ, আমার একটা রিঅ্যাকশন ভিডিও। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে পারো। আর খারাপ লাগলে অবশ্যই কি কারণে খারাপ লেগেছে সেটা তো কি তোমরা জানাতে পারো, ঠিক আছে? তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।